ঈদ মোবারক সবাইকে। আজকের দিনটা একটু স্পেশাল, কারণ আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গঞ্জের কথা পেজের এক নতুন আড্ডা। এই স্পেশালিটিকে আরও বাড়িয়ে দিতে আমাদের সাথে আছে সিরাজগঞ্জের গর্ব, সিরাজগঞ্জের কৃতি সন্তান, নাট্য অভিনেতা তারিক স্বপন স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো। ঈদ কেমন কাটলো? আমরা এখন যারা সংসার পরিচালনা করি তাদের ঈদ বলতে এক ধরনের জুলুম বলা হয়। অনেকের ক্ষেত্রে এটা, আবার অনেকের ক্ষেত্রে না। তো তারপরে যেহেতু গ্রামের বাড়ি, এখানে আমার জন্ম এবং বেড়ে ওঠা, এখানে এসে অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের সঙ্গে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, সব কিছু মিলিয়ে আমি বলবো যে বেশ ভালো একটা সময় কাটলো। অভিনয় জগতে আপনার শুরুটা কেমন ছিল আসলে? অভিনয় জগতে আমি যখন খুব ছোট, ক্লাস 4-এ পড়তাম, তো তখন অভিনেতা জাহিদ হাসান অলরেডি সে ঢাকায় চলে গেছে। সিরাজগঞ্জে উনি থিয়েটার কাজ করত। মূলত ওনাকে দেখেই, ওনার পথ অনুসরণ করেই আমি একটা গ্রুপে যোগ দিই। গ্রুপের নাম ছিল অনুস্বর থিয়েটার। তো ওই খুব অল্প বয়সেই আমি কিন্তু অনুস্বর থিয়েটারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, মানে ডিরেক্টরের মনোযোগ আকর্ষণ করি এবং ওনার সাথে অ্যাসিস্ট করেছি বেশ কয়েকটা নাটকে। এবং অনুস্বর থিয়েটার একসময় ভ্যানিশ হয়ে যাওয়ার পর আবার প্রসূন থিয়েটার তৈরি হয়, যেটা মাহবুব এ খোদা টুটুল ভাই, ওনাকে আমি স্যালুট জানাই এই কারণে যে এই বাংলাদেশে একটা থিয়েটার করা যতটা সহজ, টিকিয়ে রাখা তার চেয়ে অনেক 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 গুণ বেশি কঠিন। সেই কঠিন কাজটা উনি করছেন এবং এই গ্রুপের বয়সও প্রায় 34 বছর পার হয়ে গেল আর কি। অনুস্বর থিয়েটার, প্রসূন থিয়েটার, যেটা এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই গ্রুপেও আমি অনেকগুলো নাটকের ডিরেকশন দিয়েছি, এই গ্রুপের অনেকগুলো নাটকে কাজ করেছি। এইখান থেকে তারপরে ঢাকাতে যাই। সিরাজগঞ্জে আপনার শৈশব কেমন কেটেছিল তার একটু অংশ যদি জানাতেন। আমার শৈশব খুবই কষ্টে কেটেছে এই কারণে যে আমি খুব ছোটোবেলায় আমার বাবা মারা যায়। আমরা 5 ভাই তো ছিলাম, আরও খালাতো ভাই, মামাতো ভাই এসেও আমাদের বাড়িতে থাকতো। এবং ওই সময় ধরেন যে বাবা না থাকলে যে আর্থিক দৈন্যদশা তৈরি হয়, ওইটার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। আমার বড় 3 ভাই সংসারের সচ্ছলতা দেখেছে, আমি দেখিনি, আমি আর আমার ছোটোটা আর কি। তো ওই সময় আমরা অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে, অনেক যুদ্ধ করে মানুষ হওয়ার চেষ্টা করেছি। পরিপূর্ণ মানুষ এখনও হতে পারেনি, কিন্তু শৈশবটা বেশ কষ্টে কেটেছে আমাদের। টেলিভিশন পর্দায় আসার পিছনের গল্পটা যদি বলতেন। মূলত আপনাকে যেটা বলবো যে অভিনেতা জাহিদ হাসান যে একটা অসীম শক্তি, বা যাকে বলবো যে তার, সে ওইখানে না থাকলে হয়তো স্বপ্ন দেখতাম না। তো উনি যখন বাসায় আসতো আমি যাইতাম, উনি একদিন বলে যে আমি বুঝতে পারছি তুমি নাটককে অনেক ভালোবাসো, তো যদি টেলিভিশনে কাজ করতে চাও তোমাকে ঢাকায় যেয়ে ঢাকার দল করতে হবে। তো আমি ঢাকায় যেয়ে উনি নাট্যকেন্দ্রে কাজ করে। নাট্যকেন্দ্রে আমাদের তারিক আনাম খান ভাই আছেন, মোশাররফ করিম, তৌকির আহমেদ, ঝুনা চৌধুরী, আরও অনেক বড় বড় অভিনেতারা ওখানে কাজ করেন। তো আমি এখান থেকে যে প্রথমে থিয়েটার সেন্টার, তারপরে নাট্যকেন্দ্রে কাজ করি। এবং নাট্যকেন্দ্রে কাজ করার আগেই প্রথমে জাহিদ ভাইয়ের একটা ধারাবাহিকে গ্রামবাসীর চরিত্রে অভিনয় করি। তারপর আমাদের গ্রুপের রন্টু ভাই নামে একজন আছে, ওনার নাটকে আমার প্রথম অনিয়ারে যায় 2000 সালে বিটিভিতে। তো প্রথম দিকে জাহিদ ভাইয়ের কাজগুলো টুকটাক করে করতে করতে ধীরে ধীরে অন্য অন্য ডিরেক্টর যখন মনে করলো যে না আমার এই চরিত্রের জন্য ওকে প্রয়োজন, তো আমি ওভাবে ডাক পাই এবং এখন পর্যন্ত ওভাবে কাজ করছি। এখন পর্যন্ত মোট কতগুলো নাটক করেছেন? এটা 1000 খানেক পার হয়ে গেছে। কারণ আমি ধরেন যে 2000 সালে আমার প্রথম নাটক অনিয়ার যায়, 3000 সাল থেকেই, মানে কি 2003 সাল থেকেই আমার হচ্ছে প্রত্যেকটা চ্যানেলে 3টা 4টা 5টা 6টা 8টা সিরিয়াল মানে আছেই। আর 1 ঘন্টার নাটক ওই তুলনায় কম, তবে 1 ঘন্টার নাটকও 500-র মতো হয়ে গেছে। একটা সময় ছিল যখন নাটক খুব জনপ্রিয় ছিল, তখন মিডিয়া তেমন ছিল না, কিন্তু বর্তমানে মিডিয়ার প্রচলন অনেক বেড়েছে। আপনার মতে কি নাটকের প্রচলন কি কমেছে না বেড়েছে? এই যে হচ্ছে যে জিনিসটা খুব সহজে আমরা হাতে পাই, সেই জিনিসের মূল্য কিন্তু আমরা দিতে জানি না। যেমন আমরা ভাত খেয়ে বাঁচি,
কিন্তু মদের প্রতি আমাদের একটা আকর্ষণ আছে, কারণ এটা হাত হাত চাইলে আমরা পাচ্ছি না। অনেকে আছে না যে মদের জন্য পাগলই হয়ে যায়। তো আগে যেমন একটা চ্যানেল ছিল বিটিভি, এই বিটিভিতে যে নাটকীয় হতো সারা দেশের মানুষ দেখতো, এবং যেহেতু ডিজিটাল ছিল না, পুরো পৃথিবীর সমস্ত সংস্কৃতি হাতের মধ্যে ছিল না, আমরা দেখতে পেতাম না। তো তখন যে আকর্ষণটা ছিল সেই আকর্ষণটা এখন স্বাভাবিকভাবে আর নেই কিন্তু, কারণ এখন প্রত্যেকের হাতে মোবাইল, সে নিজে ভিডিও করে নিজেকে দেখছে। আগে যেমন জাহিদ ভাই, তকির ভাই রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ এরকম কাঁপতো, বিশেষ করে মেয়েগুলো, যে ইনি বাবা এত বড় একজন সুপারস্টার হেঁটে যাচ্ছে। এখন কিন্তু আর ওইটা ওইভাবে নাই। তারপরেও শিল্পের অসীম শক্তি, যারা জ্ঞানী এবং যারা গুণী, যারা বোঝে, তারা আবার ওই সম্মানটা এখনো দেয় শিল্পীদের। শিল্পের শক্তি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? শিল্পের অসীম শক্তি বলতে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে এই যে আমরা বর্তমান সভ্য সমাজে মানুষের ভেতরে যতটুকুই প্রেম, প্রীতি, ভালোবাসা, মানবিকতা, দায়িত্ববোধ এবং মানুষের প্রতি মানুষের কী ধরনের আচরণ হওয়া উচিত, এই সব কিছু কিন্তু শিল্পের অবদান। এবং শিল্প মানুষকে ভাবতে শেখায়, মানুষকে মানবিকতা শেখায়, অনেক কিছু শেখায়। ধরেন যে একজনকে যদি বলা যায় যে আপনি নাকি স্বপ্নে দৈত্য দেখছেন, সে বলছে হ্যাঁ আমি কালকে রাতে দেখি যে 3টা দৈত্য আমার কাছে আসছিল। তো দৈত্য দেখতে কেমন, ও যে দৈত্যের রূপটা দেখাবে ওইটা হচ্ছে আলিফ লায়লার দৈত্য। কারণ আলিফ লায়লার আগে দৈত্য আসলে কেমন, ফুল গাছের মতো, মানুষের মতো, না কি ওর বড় বড় দাড়ি থাকবে, ওর টাক মাথা থাকবে, এটা শিল্প দেখায় দিছে মানুষকে, ওইটাই বিশ্বাসযোগ্য করে তুলছে। যে শিল্প এমন একটা জিনিস যেটা একটা মিথ্যাকে সত্যে রূপান্তরিত করে দিতে পারবে, একটা সত্যকে মিথ্যা রূপান্তরিত করে দিতে পারবে। এবং মানুষের মনোজগতে শিল্প কিন্তু প্রচণ্ড রকম প্রভাব বিস্তার করে। নাট্য জগতের কিছু সম্পর্কে যদি বলতেন। নাট্যজগতে এটা আসলে ধরেন যে পৃথিবীর প্রতিদিনের পরিবর্তনের সাথে সব কিছুর পরিবর্তন ঘটে। এক এক যুগে এক একটা ব্যবসা চাঙ্গা দেয়, এক এক যুগে এক একটা জিনিস কিন্তু ফোকাস হয়। ধরেন যে আগে নাটক এবং সিনেমার যে আপনার ব্যাপ্তি বা মানুষের ভেতরে যে উৎসাহ উদ্দীপনা বা যারা ওখানে কাজ করতো তাদের মধ্যেও যে ধরনের শ্রদ্ধা ভক্তি না কাজ হতো, এখন হয় না। এই কারণে যে এই যুগে এসে যখন ধরেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ যারা 300 কোটি, 600 কোটি, 1200 কোটি টাকার ফিল্ম বানাচ্ছে, সেখানে আমরা 1 কোটি ফিল্ম বানাতে পারছি না। তো যে কারণে নাট্য অঙ্গনে এবং ফিল্ম তো প্রায় ধ্বংসের পথে। সাকিব ভাই কিছু কাজ করছে, আরও 2-1জন চেষ্টা করছে। তো নাটকেরও আগের যে দিন ছিল, আমি বলবো না যে নাটক ধ্বংস হয়ে গেছে, তখনকার ওই সময়ের জন্য ওই কাজগুলো ভালো ছিল, মানুষের অন্য কিছু দেখার ছিল না বলে ওই নাটকগুলো ওইভাবে দেখতো। এখন অনেক কিছু, ধরেন যে আমি এর মধ্যে 9টা নাটক করলাম, এখন 9টা নাটক আমি কিন্তু 2 দিনে 3টা করে নাটক করেছি এবং বাজেট খুবই কম। তো ধরেন যে নাটকটা 20 লাখ টাকা দিয়ে তৈরি হচ্ছে, ওই নাটক আর এই নাটকের মধ্যে পার্থক্য থাকবে। আমাদের ধীরে ধীরে বাজেট ছোট হয়ে আসার কারণে একজন নাট্যকার যা ঘটাতে চায় বা একজন ডিরেক্টর যা করতে চায়, তা বাজেট স্বল্পতার কারণে এবং আমাদেরও দন্যতার কারণে আমরা ওইভাবে আগাতে পারছি না। তবু যে নাটক দেখছে মানুষ, নাটক টিকে আছে, এর জন্য আমি বাংলাদেশের প্রত্যেকটা দর্শককে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ অভিনেতা তারিক স্বপন স্যারকে আমাদের গঞ্জের কথায় সময় দেওয়ার জন্য।